করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল DKGSUC বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর, গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা লাগে সেটা দেখেছিলাম। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে 2 নাম্বার রূপান্তরটা করব, যেখানে একটা দশমিক সংখ্যা নিলাম। এই দশমিক সংখ্যাটাকে আমরা অক্টালে, এতকে আমরা অক্টালে রূপান্তর করব। তো রূপান্তরের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে কোনো দশমিক সংখ্যা থেকে যে সংখ্যা পদ্ধতিতে আমাকে রূপান্তর করতে হবে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাকে ভাগ করতে হবে। তো এখানে আমরা দেখতেছি আজকে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টালে রূপান্তর দশমিক থেকে। তো অক্টালে যেহেতু আমাদেরকে রূপান্তর করতে হবে, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাকে ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রেও আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটা পার্ট। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রূপান্তর করব প্রথমে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রূপান্তর করব যেখানে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 75, আর এই 75কে আমি অক্টালে অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। তো আমি যদি এটাকে ভাগ করতে যাই তাহলে আমার কতবার ভাগ যাবে? 75-এর মধ্যে যদি আমি 8 দ্বারা ভাগ করি 9 বার যাবে। 8 নং হচ্ছে 72। 72 যদি আমি 75 থেকে বিয়োগ করে দেই তাহলে আমার হাতে থাকে 3। আমি বলতেছি এখানে 9টা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে আমরা এখানে কত লিখব? 9 লিখব। যেহেতু আমাদের ভাগশেষ হচ্ছে 3, সংরক্ষিত মান হিসেবে আমরা 3কে সংরক্ষণ করব। এখন যদি আমি 8কে আবারও 8 দ্বারা ভাগ দেই 9কে, তাহলে আমরা কি পাবো? 8-একে 8 আর হাতের ছিল 1। এখন যদি আমি আবার বলতেছি, যদি আমাদের ভাজ্যটা ভাজকের চাইতে ছোট হয়ে যায়, এখানে 2, 3, 4, 5, 6, 7 হইতে পারে, কারণ আমরা জানি অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এই সংখ্যাগুলোর যে কোনো সংখ্যা যদি এখানে হইতো তাহলে আমি সংরক্ষিত মান হিসাবে সেই সংখ্যাটা লিখতাম। তো এখানে যেহেতু আমার 1 আছে, আমি 1 লিখতেছি। এখানে 1 না থেকে অন্য সংখ্যাও থাকতে পারতো, 0 থেকে 7 পর্যন্ত যে কোনো মান থাকতে পারতো। যে মানটাই থাকতো সেটাই আমরা এখানে বসায় দিতাম। যেহেতু এখানে আমার ভাজ্যটা ছোট, তাই এখানে আমার ভাগফলটা 0 হয়ে যাবে। আমরা আগেও দেখেছি ক্লাসে যে ভাজ্য যদি ভাজকের চাইতে ছোট হয়ে যায় তাহলে ভাজ্যটা ভাগশেষ হয়ে ভাগফল 0 হয়ে যায়। তো আমরা এই মানটাকে কি করব? নিচ দিক থেকে উপরের দিকে অর্থাৎ MSB থেকে LSB এর দিকে নিয়ে যাব। তো সংরক্ষিত মানগুলো যদি আমি সাজায়া লিখি তাহলে আমাদের কত আসবে? এই 1 আগে 1, 1, 3, এটা হচ্ছে আমাদের 8। 8 কেন? 8 হচ্ছে তার কারণ এই সংখ্যাটা অক্টাল সংখ্যা পদ্ধতি, আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। এখন যদি আমি ভগ্নাংশ পার্ট নিয়ে কাজ করতে যাই তাহলে আমার আবার 2টা পার্ট নিতে হবে। এক সাইডে আমি যে ভগ্নাংশ সংখ্যাটা আছে সেই ভগ্নাংশ সংখ্যাটা লিখব, আর এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমি বেস দ্বারা গুণ করার ফলে যে মানটা পাবো সেটা আমরা পূর্ণ সংখ্যার ঘরে লিখব। তো এখানে আমাদের ভগ্নাংশ হচ্ছে 2, 5, আর 2, 5কে যদি আমি 8 দিয়ে গুণ দেই, 5 আর 8 গুণ দিলে 40, 40-এর 0, হাতের আছে 4, 8 দুগুণে 16 আর 4 হচ্ছে 20, 20-এর 0, হাতের আছে 2। তো এখানে আমরা দেখতেছি, গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের 2 বার গুণ করার প্রয়োজন পড়ছে, কিন্তু এই ক্লাসে আমরা দেখতে পাইতেছি 1 বার গুণ করার পরেই গুণফল 0 হয়ে গেছে। তো আমরা জানি কি যে যখন আমরা গুণ করব আর গুণফল যদি 0 হয়ে যায় তাহলে গুণফল এখানেই থেমে যাবে, আর তো যাওয়ার উপায় নাই যেহেতু আমাদের গুণফল 0 হয়ে গেছে। অতএব আমরা 0.25 যে মানটা ছিল এই মানটাকে
অক্টাল সংখ্যা পদ্ধতিতে কত পাইছি? শুধুমাত্র 2 পাইছি। পুরা মানটাকে যদি আমি একত্রে লিখতে যাই তাহলে হচ্ছে 75.2510 ইকুয়াল টু 75-এর মান আমরা অক্টালে পাইছিলাম 113 আর ভগ্নাংশটুকুর পাইছি 2। এটা হচ্ছে আমাদের অক্টাল মান। যখন আমরা বাইনারির কাজ করেছিলাম গত ক্লাসে তখন আমরা দেখেছিলাম যে আমাদেরকে ভাগ করতে হয়েছে 2 ধারা, কারণ সেটা ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি। আজকে আমরা যেটা দেখতেছি সেটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। যেহেতু এটা অক্টাল সংখ্যা পদ্ধতি সেহেতু এটাকে আমাকে ভাগ করতে হবে 8 ধারা। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল 0 না হয়ে যাবে। ভাগ আমাকে কন্টিনিউ রাখতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের এই ভাগফলটা 0 হয়ে যায়। আর আমরা এখানে আবার দেখতেছি যে এখানে আমাকে এসে গুণ করতে হইতেছে। আমরা রূপান্তরের নিয়মের মধ্যে আগেই জানছি যে দশমিক সংখ্যা হতে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যত ভিত্তিকই হোক না কেন সেটা, যত বেসেরই হোক না কেন সেটা, সেই সংখ্যা পদ্ধতিতে যেতে হলে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাকে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? বেস দ্বারা গুণ করে দিব। যেটা হলো একটা অক্টাল সংখ্যা আমরা করলাম। এখন এই অক্টাল সংখ্যার যে মানটা আমরা লিখছি এই মানটাকেই যদি আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাই, হেক্সাডেসিমেলে, তখন আমরা কি করব? এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। হেক্সাডেসিমেলের বেস দ্বারা আমাকে ভাগ করতে হবে। তো হেক্সাডেসিমেলের বেস দ্বারা যদি আমাকে ভাগ করতে হয়, হেক্সাডেসিমেলের বেস কত বললাম? 16। যদি আমি 75-কে 16 দ্বারা ভাগ করি তো 4 বার যাবে। আমরা জানি 4 ষোলং হচ্ছে 64। তো অবশিষ্ট থাকে কত? 11। তো আমি এখানে কিভাবে লিখব? এটা আমরা এরকম লিখব যে 4 হচ্ছে আমার ভাগফল, 4টাকে লিখব। দেন আমি আমার সংরক্ষিত মান ভাগশেষ কত আছে? 11 আছে। তো 11টা লিখব। আমি এখানে 11 লিখলেও উত্তর মারায় যায়, আমি এখানে 11 লিখতে পারবো না। তো এখানে 11 হচ্ছে দশমিকে 11। হেক্সাডেসিমেলে কত সেটা আমাকে বের করে নিতে হবে। আমরা জানি হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত। তার মানে 9-এর পরের সংখ্যা হচ্ছে a। তাহলে দশমিকে a সমান কত? 10, b সমান কত? 11, c সমান 12, d সমান 13, e হলো 14 এবং f হচ্ছে 15। তাহলে এখানে যে 11 লিখছি আমি 11 না লিখে সরাসরি b লিখে দিতে পারি, অথবা 11 লিখে বন্ধনীর মাঝে b লিখে দিতে পারি। কারণ আমি দেখতেছি দশমিকের যে মানটা হচ্ছে 11 সেই মানটা হেক্সাডেসিমেলে হলো b। এখন এটাকে যদি আমি আবারও 16 দিয়ে ভাগ করি, এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এক্ষেত্রে হলো যেহেতু এখানে 4 আছে আর এখানে 16, ভাজ্য ছোট হয়ে গেছে ভাজকের তুলনায়, সেহেতু আমার এখানে ভাগফলটা 0 হয়ে যাবে। আর যেটা আমার ভাজ্য ছিল সেটা আমার ভাগশেষ হয়ে যাবে। তো এখানে যদি আমি দেখি MSB থেকে LSB, তাহলে আমরা কিভাবে লিখব? লিখব 75, এটা আমাদের 10-এ আছে। হেক্সাডেসিমেলে কত পাইছি? 4, 11 না, এখানে আমরা লিখব 4B। আমরা এখানে 11 লিখতে পারবো না, কারণ 11টা হচ্ছে দশমিকের মান। যদি আমি শতক ঘরে আমরা যদি এরকম স্থানীয় মান হিসাবে বিবেচনা করি তাহলে 4 দিয়া 1 লেখার মানে হচ্ছে একক, দশক, শতক স্থানীয় অঙ্ক, যেখানে 4B হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এ কারণে আমরা বলতে পারি যে এখানে 11 আমরা লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হলে B লিখতে হবে। তো এখানেও আমরা যদি 0.25কে 16 দ্বারা আমি গুণ করি তাহলে আমাদের কি আসবে? তো
তো এখানে আমরা দেখতেছি যে 5 ষোলং হচ্ছে 80, হাতের আছে 8, 16 দুগুণে 32 আর 8 হলো 40। 2 ঘর পরে দশমিক আছে, এই কারণে 2 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। আর আমাদের এখানে কত পাইছি, 32 আর 8 ছিল 40, তাহলে আমাদের ভগ্নাংশ হচ্ছে 4। এটা আমরা ক্যালকুলেটরে প্রেস করলে পেয়ে যাব 0.25 ইন্টু 16। আমরা যেটা করব সেটা হলো যে মানটা আমরা লিখব তার আগে ডেফিনেটলি একটা পয়েন্ট চিহ্ন বসায় নেব। পয়েন্ট যদি 25কে আমি 16 দ্বারা গুণ করি তাহলে আমাদের আনসারটা আসবে জাস্ট 4। যদি এখানে শুধু 4 আমাদের উত্তর আসে তাহলে 4টা তো হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা আমাদের পূর্ণ সংখ্যা সেই ঘরের মধ্যে লিখব। এখানে যেহেতু আমার 2 ঘর ভগ্নাংশ, আমি এখানে 2টা শূন্য বসাই দেব। পূর্ণ সংখ্যার পরে আমি 2 ঘর শূন্য বসাই দিলে শূন্যর তো আসলে এখানে কোনো মান নাই। এখানে 4.00 যে কথা, শুধু 4 একই কথা। তো এখানে আমার 2 ঘর দশমিক আছে বিধায় আমি এখানে 2টা শূন্য বসাই দিব। তো এখানে আমরা কি পাইছি যে একটা হেক্সাডেসিমাল সংখ্যার ভগ্নাংশ যে মানটা ছিল সেই মানটাকে যদি আমি হেক্সাডেসিমেলের বেস দ্বারা গুণ করি তাহলে এরকম মান পাবো। তো কথা হলো এখানে আমার 12 আসতে পারতো, 15 আসতে পারতো, 14 আসতে পারতো, আসতেই পারতো, অ্যাভেলেবেল, এটা আসাই যায়। তাহলে আমি এখানে কি 12 লিখতে পারতাম? 12 লিখতে পারতাম না। আমরা যে এখানে একটা মান লিখছিলাম a সমান 10, b সমান 11, এই মানগুলা অনুযায়ী 12 হচ্ছে সি। তাহলে এখানে যদি 12 আসতো আমি লিখতাম 12, কিন্তু ব্র্যাকেটে লিখতাম সি। আবার উত্তরে যখন লিখতাম তখন শুধুমাত্র সি লিখতাম, 12 কিন্তু লিখতাম না। আমরা কি করতাম, শুধুমাত্র সি লিখতাম। যেহেতু আমি এখানে 4 পাইছি সেহেতু আমাদের এখানে আমরা 4 লেখায় দিব। তো পুরো অঙ্কটা আমরা লিখতেছি 75.25, এটা আমাদের ডেসিমেলে আছে, এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে পাচ্ছি 4b.4। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে গেলে কি করব সেই নিয়ম। এখন যদি আমার প্রশ্নে আসে, যদি কখনো প্রশ্নে এরকম আসে যে একটা দশমিক সংখ্যা থাকবে, সেই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব?